Oh, what a view. আল্লাহ আর বাইরে ভাবি বানাই দিয়েন তাড়াতাড়ি করে। আমিন আমিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার সাইকেল ব্লগ। আজকে বের হয়েছি বাসা থেকে। আমাদের দারাজে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, সো দারাজ থেকে কল করছে যে প্রোডাক্ট আমার চলে আসছে। এখন যাচ্ছি পিক আপ পয়েন্টে। আমি ডেলিভারি চার্জ ছাড়া নিচ্ছি, আই মিন পিক আপ পয়েন্ট থেকে আনবো, নিজের ডেলিভারিটা নিজেই করছি। Yoxi. Yoxi. আলহামদুলিল্লাহ, দারাজের প্রোডাক্টটা সাকসেসফুলি রিসিভ করে আনছি। হ্যাঁ, ভালো লাগতেছে। প্রত্যেকটা প্রোডাক্টই ঠিক মতোই আছে। অলরেডি একবার আনবক্সিং হয়ে গেছে, সো আর হয়তো আনবক্সিং করার মতো কিছু নাই, বাট আমি দেখাবো। একটা ভালো ব্যাপার হলো প্রোডাক্টগুলো হাতে নিয়ে খুব একটা চিপ ফিল হয় নাই, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই প্রোডাক্টগুলো আনছিলাম মোটো অটো থেকে। ওরা অবশ্যই একটা ট্রাস্টেড শপ। আর আচ্ছা, বিজ্ঞান আডবের সামনে দিয়ে দেখি। ধুলার কারণে কিছু ভিডিও করা পসিবল হচ্ছে। বাজে অবস্থা। দেখ, আলহামদুলিল্লাহ মেইন রোড থেকে এখন আমাদের বাসার রোডে ঢুকলাম। এটা একটা এলাকার রোড আর কি, অন্তত হাইওয়ে থেকে তো বেরিয়ে এসছি। কি একটা অবস্থা, বালিতে ধুলায় মানে অবস্থা খারাপ। একটু বৃষ্টি হলে যখন ধুলাটা একদম বসে যায়, কি যে ভালো লাগে তখন রাইডিং করতে। আমার 12 তারিখে একটা ট্যুর আছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে তাহলে 12 তারিখ বেরিয়ে যাব রাতে। দেবতাখুম যাব। দেবতাখুম ট্যুরের এভরিথিং ডিটেলস ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবো মেহরাজ। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব মাস্ট। ওকে ব্রো, don't do it. নাইস। লাস্ট ভিডিওতে আমার ব্রেককে অনেক দোষারোপ করছিলাম, বাট ইন দিস ভিডিও না, আমার এটা সংশোধন করতেই হবে যে লাস্ট ভিডিওতে আমি আমার ব্রেককে অনেক ফেলা করে কথা বলছি, বাট এটা উচিত হয়নি। দেখেন এখন অস্থির সব ব্রেক হচ্ছে। এই যে আমাদের ইলেকট্রিশিয়ান, আই মিন পল্লী বিদ্যুতের লোকেরা, এটা কী যে পাইছে প্রতি সপ্তাহে একবার অথবা 15 দিনে একবার, মানে সুন্দর করে মাইকিং করে দেয় যে আগামীকাল অনিবার্য কারণে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ব্যাস 7:30 থেকে 5:30 পর্যন্ত হা করে থাকো চাতক পাখির মতো। মানে বুঝলাম না এদের কয়দিন পর কি হয়। মানে আসলেই
এরপরে এলাকা তো আর একটা না, কতগুলো লাইন, কয়দিন পর পরই এই এলাকা নতুবা ওই এলাকা, একই কাহিনী। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না, শেষ। এই সপ্তাহে তো আরও হয়েছে কাহিনী ডবল, টানা পর্বত 2 দিনই একই কাহিনী। মানে কেন রে ভাই, আমরা তো গ্রাহক নাকি, একদম ভোক্তা অধিকার আইনে মামলা করে দেব সরকারের নামে, আই মিন পল্লী বিদ্যুতের নামে। ওকে, চলে আসছি। The next day. সেট আপ কেমন, তাই না? জোস। হ্যাঁ, ক্যামেরা অন আছে। হ্যালো দাও। মইনুল ভাই, হ্যাঁ আচ্ছা ওকে, ওটা লাগবে না। হরিচন্দ্রের প্রাসাদ আমি চিনি, হ্যাঁ কাছাকাছি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, চলো। বিসমিল্লাহির তাওয়াক্কাল। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা বেরিয়ে গেছি। আজকের মোটামুটি একটা র্যান্ডম একটা রাইড হবে। আমরা আছি 2 জন, আমি আর আমাদের মইনুল ভাই। সো ফার্স্ট টাইম, দেখা যাক। মইনুল ভাইয়ের সাথে এই প্রথমবারের মতো বেরোচ্ছি। সো ইয়া, দেখি আপনাদের সাথে নিয়ে কত দূর যাওয়া যায়। এই অ্যাঙ্গেল থেকে মানে ভিউটা জোস আসতেছে। যাই হোক, এটাই হলো চেস্ট মাউন্টের কামাল। দারাজ থেকে যে প্রোডাক্ট আনছি এটাই সেই প্রোডাক্ট, গোপ্রের চেস্ট মাউন্ট। আমরা কোথায় যাবো প্রথমে? ওকে, প্রথমে আমরা রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ, যদিও এখন আর প্রাসাদ নাই, ধ্বংসাবশেষ। হ্যাঁ, এই যে মইনুল ভাই। ওকে, এই হলো রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ। এই যে ওই পাশে দেখছো? হ্যাঁ, সেটাই তো বললাম, এখানে প্রাসাদ নাই, জাস্ট ধ্বংসাবশেষ। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ। চলুন জেনে নেই রাজা হরিশ্চন্দ্রের বাড়ি সম্পর্কে কিছু তথ্য। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ হলো একটি পুরাকীর্তি বা প্রত্নস্থল।
এটি রাজা হরিশ্চন্দ্রের ডিবি বা রাজা হরিশ্চন্দ্রের ভিটা নামেও পরিচিত। এই ভিটা 19 শতকের শেষ ভাগ পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল। 1918 সালে প্রথম ডক্টর নলিনীকান্ত ভট্টশালী নামক একজন প্রত্নতাত্ত্বিক এর খনন কাজ শুরু করেন এবং এটি প্রায় 1997 সাল পর্যন্ত বিভিন্ন মৌসুমে চলতে থাকে। এখানে অনাবৃত হয় মাঝারি আকারের একটি নিবেদন স্তূপ এবং দক্ষিণে একটি বৌদ্ধ বিহারের ভগ্নপ্রায় অবকাঠামো। খ্রিস্টীয় 7ম শতকে এখানে বৌদ্ধ সভ্যতা সংশ্লিষ্ট একটি কেন্দ্র ছিল বলে ধারণা করা যায়। খননের সময় বিহারের উপরের স্তর থেকে খ্রিস্টীয় 7ম-8ম শতকের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা এবং খ্রিস্টীয় 8ম-9ম শতকের ব্রোঞ্জ নির্মিত ধ্যানী বুদ্ধ ও তান্ত্রিক মূর্তি পাওয়া যায়, যা বর্তমানে বাংলাদেশ জাদুঘরে সংরক্ষিত আছে। বর্তমানে হয়তো কেউ সাভারের এই পুরাকীর্তির খোঁজ রাখে না, কিন্তু পালবংশীয় রাজা হরিশ্চন্দ্রের শাসনামলে এটিই ছিল তার রাজধানী। তখন এর নাম ছিল সম্ভার এবং এই সম্ভার নামটি থেকে পরবর্তীতে সাভার নাম প্রসিদ্ধি লাভ করে। আচ্ছা, অনেক হলো ইতিহাস লেকচার, চলুন এবার বিরুলিয়ার গোলাপগ্রাম যাই। সো একটা কাহিনী শেয়ার করি আমার ট্রিপের। সেটা হলো 2017 সালে আমি ছিলাম আমার ভার্সিটির পাশেই একটা মেসে। তো ভার্সিটির পাশে এখানে আমার সাথে থাকতাম বিবিএসের কয়েকটা বড় ভাই। তো এক ভাই মানে যে কোনো কারণে আমি নামটা বলতেছি না আর কি। তো ভার্সিটির বড় ভাই একদিন রাতে আমাদের 3টার সময় আমার ঘুম থেকে উঠেছে যে মেরাজ চলো আমরা ইতে যাব, কক্সবাজার যাব। ওনার একটা কাজ ছিল, মানে কাইন্ড অফ ইম্পর্টেন্ট কাজ, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তো উনি যাবে হলো কক্সবাজার ওনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আমার রাতে 3টার সময় উনি ঘুম থেকে উঠে মেরাজ চলো যাব কক্সবাজার। কি আর করা, 3টায় উঠলাম, 3:20-এর মধ্যে গোসল করলাম অ্যান্ড ব্যাকপ্যাক রেডি করলাম, অনলি ইন 20 মিনিটস। সো রেডি করার পরে চলে গেলাম কক্সবাজার, গিয়ে ওনার সাথে দেখা করলাম। সো আমি আসলে বলতে চাচ্ছিলাম আর কি যে আমার টোরের প্রায় সবগুলো প্ল্যানই আমার এরকম হয়, মানে জাস্ট হুট করে এই যে একদম 20 মিনিটের মধ্যে আমি পুরো রেডি বেরিয়ে গেলাম। সো যদিও গাবতলী পর্যন্ত পৌঁছাইতে একটু কষ্ট হয়েছে, এরপরে সকালের বাস ধরতে হয়েছে, এটা হলো মেন কথা। তবে একদম ভোর ভোর ফার্স্ট ট্রিপটা ধরলাম। যাক আলহামদুলিল্লাহ, লাইফে এরকম অনেক ট্যুর দিছি ভাই, হুট করেই প্ল্যান করে হুট করেই ট্যুর হয়ে গেল। ছোটোখাটো ট্যুরের তো কোনো প্ল্যানই লাগে না। কোনো টানাটানি নাই, কিছু নাই, একদম নর্মালি যত আস্তে চালালে আমাদের কমফোর্ট ফিল হয় ঠিক ততটাই আস্তে চালাচ্ছি আমরা। আচ্ছা, সো এরপর আমরা যাচ্ছি, এখন কাছাকাছি চলে আসছি প্রায়। এই সামনের দিকে যতটুকুন দেখা যাচ্ছে, হ্যাঁ যতটুকুন দেখা যাচ্ছে মোটামুটি পুরোটাই গোলাপ। এদিকে অনেক দূর পর্যন্ত একদম পুরোটাই গোলাপগ্রাম। এখানে এখন এদিকে নতুন নতুন চারা লাগানো হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে কিনা গাছ জানি না। আর সামনে ওইদিকে আছে বড় গাছ বাগান,
এদিকে প্রায় সব জায়গাতে এই যে গোলাপ ভুট্টা, যে ওই সামনের দিকে ওগুলো সবই গোলাপের চারা। এখানে একটা জিনিস ভালো লাগে, প্রায় প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় এখানে গোলাপ আছে। দু একটা গোলাপ প্রায় সব বাড়িতেই আছে, দেখা যাচ্ছে রাস্তার দুই পাশ থেকে মোটামুটি একটু খেয়াল করলে বোঝা যায়, ভালোই লাগে। এই যে একটা দেখে সেই সুন্দর কালেক্ট করা হচ্ছে গোলাপ। তো সামনে চলেন আরো দেখাই। একটা গার্লফ্রেন্ড ভাবে ও থাকতো কয়েকদিন পরে ঘরে আসতাম, রাস্তা চেনা থাকতো। সেই কবে আসলাম বন্ধু বান্ধবের সাথে। সব জায়গায় আছে, সব ক্ষেত্রেই আছে কম বেশি। জামে মসজিদ ভাই, নামাজটা পড়ে আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র আজান দিল কিছুক্ষণ আগে। বাহ, গোলাপের রেট এখন কত করে মামা? 8 টাকা 9 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মনে করেন যে গোলাপের 8 টাকা 9 টাকা এখানে বিক্রি হয়, 300-400 টাকা ওয়ান্ডি আপনি গোলাপ নাই দেখছেন নি তো। মার্কেটে আপনাকে প্রোডাকশন হলো 10,000 আনা হলো কম। আচ্ছা 3,000 গোলাপ পাইবে। তো বেসিক্যালি যেটা হলো যে গোলাপের দাম সিজন ওয়াইজ মানে ভ্যারি করে। আপনারা এখানে আসবেন যে হ্যাঁ বিশাল গ্রাম, অনেক হিউজ প্রোডাকশন, তারপর দামটা একটু কম পাবো, আসলে ব্যাপারটা ঠিক তা না। মানে আপনি সিজন ওয়াইজ আপনার ভ্যারি করবে। ওটাই বিয়োগ। What a view, man! গোলাপের প্রাইস কেমন মামা এখন? 10 টাকা। এই সময় দাম একটু বেশি থাকে নাকি? অফ রাইড অফ রাইডে আসতে কে কয়? না অবস্থা বিশাল অবস্থা। একটা প্রকল্পের নিজস্ব রাস্তা লেক আইল্যান্ডের সামনে গেলে ও ভাই সানসেটটা অস্থির লাগতেছে। দেখি দেখি দেখি। হ্যালো, কেমন আছো তুমি? কেমন আছো? ভালো আছো? তোর নাম কি? বাবা, মাশাআল্লাহ। এখন 10 টাকা করে দিস? হ্যাঁ 10 টাকা। আর এই মাথার গাড়িগুলো কত করে? এগুলা 150 টাকা। 150 টাকা। যাক, দোয়া করেন যাতে ভাবি নিয়ে এসে একটা নিতে পারি। তাই আল্লাহ আর বাইরে ভাবি বানাই দিয়েন তাড়াতাড়ি করে। আমিন আমিন। ডিসেম্বরে মোটামুটি ভালো ভিউ পাওয়া যাবে। ডিসেম্বর থেকে একবার লাগাতার 6 মাস আপনার বাগানের ফুল মোটামুটি ভালো হয়। আচ্ছা, মানে জোগালের উপর পরিচর্যা ভালো করে করতে পারলে ভালো হয়। আচ্ছা, এগুলো তো আপনাদের নিজস্ব ক্ষেত না?
মোটামুটি সিজনে কেমন ইনকাম? এগুলো আপনার এগুলা কাঁচা মালের মতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে একরকম বিকে কালকে আর কালকে একটা এনেছি, বুঝছি। দেখা যায় আর আপনার প্রয়োজন হইলো 1 লাখ ফুল, যদি 50,000 ফুল ওঠে তাহলে তো চাহিদা অন্যরকম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 টাকার ফুল 5 টাকা হবে। বুঝতে পারছি। আবার ফুল মনে করেন প্রয়োজন 1 লাখ হইলো আপনি তো আরো 1 লাখ বেশি, তখন বুঝতে আবার 5 টাকার ফুল একটা হবে। 1 টাকা। এইরকম হয়। সেই আলহামদুলিল্লাহ আমাদের গোলাপগ্রাম ঘোরা মোটামুটি শেষ। আমরা এখন এখান থেকে বেরোয় আমরা চলে যাব সাভারে। সো চলুন স্টার্ট করি। সাইকেল মানুষ ভাই রেডি? ওকে, একটু অ্যাডজাস্ট করে নিই। না ঘনা খিচুড়ি ভর্তা দেশি মুরগি কিছু লাগবে না, একটা পানি দাও। ছোট হাফ লিটার। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, পানি নেই আমি। তুমি একটা ড্রিঙ্ক নাও। গ্লাসগুলো ছিল দুজনে দুটো খাই নাও। দেখা যায় তোমার? দেখা যায়, দেখো তো, দেখা যায়। হ্যাঁ, নাম কি তোমার? রাব্বি। হ্যাঁ, এটা তোমাদের দোকান? ফুপার দোকান। হ্যাঁ, স্কুলে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? 2। কোন স্কুল? বেগুনবাড়ি। বেগুনবাড়ি প্রাইমারি স্কুল। আচ্ছা, যাও এই যে ভাই একটা ড্রিঙ্ক দাও। কি বললাম, আমার ক্যামেরা অফ। ছি 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 ছি, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার। এত সুন্দর রাস্তা আসলাম, পুরো রাস্তাটায় নাকি ক্যামেরা অফ। হ্যাঁ, একটু বাঁকাতারা আর কি। ওকে, লেটস গো। তোমরা কে হে? ওই ওই, হ্যাঁ হ্যাঁ, এই যে ডান সাইড দিয়ে আসো। অস্থির। আচ্ছা, যাবো কিভাবে? ধীরে সুস্থে, ধীরে আসো। ফোন দেখো ভাই। ইমরান দেবুর। তো আলটিমেটলি ব্রো চলে আসছি আমরা। এখন ভাই আমাদের থেকে বিদায় নেবে। ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো একটা ব্লগে ভাইয়ের সাথে আবার দেখা হবে। তো ইয়া ব্রো, আল্লাহ হাফেজ তাহলে। ওকে।
সো দেখ মমিনুল ভাইয়ের বিদায় দিয়ে আসলাম, এবার আমি বাসার দিকে যাই। মমিনুল ভাইয়ের সাথে আজকে পুরো বিকালটা ভালোই কাটলো। আজকে আলটিমেটলি যা হলো, কালকে দারাজ থেকে অর্ডারটা পাওয়ার পরে ভাবলাম যে একটা টেস্ট রাইড দিই, যে কেমন হয় দেখার জন্য। কিন্তু দেখার জন্য যে বেরোবো, একা একা বেরোতে মন চাইছিল না। পরে জাস্ট মনির ভাইরে বললাম যে ভাই চলেন, ভাই তো সাথে সাথে রাজি। মানে ভাই আগে থেকেই বলে রাখছে, কাইন্ড অফ আমার লাস্ট ভিডিওতেও কমেন্ট করছিল যে নেক্সট ফ্রাইডে অবশ্যই ওনাকে যাতে নেই। সো মনির ভাইরে জানানো, মনির ভাই তো এক পায়ে রাজি। পরে ওনার সাথে যোগাযোগ করি বেরোয়া। আজকে ভাবছিলাম যে রাজার শাহনে এখানে হরিশ্চন্দ্রের প্রাসাদ, উনি ভাবলো যে কোনো একটা বড় প্রাসাদ টাসাদ হবে। তো বাইরে দেখালাম যে কাইন্ড অফ একটা ধ্বংসাবশেষ। আর এরপরে গেলাম গোলাপগ্রাম। তবে গোলাপগ্রামে আমিও জানতাম না আসলে, সত্যি কথা বলতে, যে এখন গেলে আসলে কিছুই দেখা যাবে না, খালি ক্ষেত ছাড়া। তো যদি এটা জানতাম যে খালি ক্ষেত ছাড়া কিছুই দেখা যাবে না, তাহলে অন্তত যেতাম না এখন। আলটিমেটলি গেলাম, প্রবলেম নাই। আজকে ভালো ভিউ পাই নাই তো কী হয়েছে, নেক্সট দিন অবশ্যই পাবো। আশায় বাচ্চা চাষা, সো আশাতেই আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। পরবর্তীতে ভালো কিছুর আশা নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এটাই হলো মেন। একটু টায়ার্ড লাগতেছে, এখন পর্যন্ত মাগরিবের নামাজটা পড়া হয়নি। সো বাসায় যাব, আগে নামাজটা পড়ে নেব। সো এই তো আজকে আপাতত এইটুকুনি ছিল আপনাদের সাথে কথা। ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তীতে কোনো একটা জায়গায় আবার বেরোবো, তখন ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, তো এই তো টানটানা এখন, বাই, আল্লাহ হাফেজ।